Now the antigenic structure of Salmonella typhi, antigenic structure আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যে সোমাটিক অ্যান্টিজেন থাকে, যেহেতু মোটা এটা ফ্ল্যাজেলার অ্যান্টিজেন আছে, তাহলে এটার সোমাটিক অ্যান্টিজেন ও অ্যান্টিজেন, ফ্ল্যাজেলার আর এইচ অ্যান্টিজেন, এমন কিছু কিছু স্ট্রেইন আছে ক্যাপসুলেটেড, সেটা কি আছে ক্যাপসুলেটেড পলিস্যাকারাইড অথবা ভিআই অ্যান্টিজেন দিয়ে ডেজিগনেটেড করা। যখনই অ্যান্টিজেনিক স্ট্রাকচার আসবে তখনই আমি ফার্স্টে দেখতে হবে তার মরফোলজিটা কি, কি ধরনের অর্গানিজম, এবং তার গ্রাম নেগেটিভ হলে তার সেল ওয়ালে কি থাকতে পারে, আর গ্রাম পজিটিভ হলে তার সেল ওয়ালে কি থাকবে। তাহলে প্রথমে এটা চিন্তা করতে হবে, তারপরে তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলি চিন্তা করে ওইভাবে লিখতে হবে। তাহলে সোমাটিক অ্যান্টিজেন এবং ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, সোমাটিক অ্যান্টিজেনের এগেইনস্টে অলওয়েজ আমরা কি পাবো, অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন এ, এটা লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছি কেন পাবো, এবং এইচ অ্যান্টিজেন যেহেতু প্রোটিন, এটার এগেইনস্টে আমরা যেটা পাবো সেটা আইজিজি অথবা ক্লাস সুইচিং হয়ে অ্যানাদার টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন। তাহলে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি মধ্যে কি আছে, ইনভেসিভনেস, মানে ভিতরে ঢুকবে, ইনভেড করে সেলকে, এন্ডোটক্সিন, যেহেতু সে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তো সেল ওয়ালে আছে লাইপোপ্রোটিন যেটা এন্ডোটক্সিন অ্যাক্টিভেট করে। আরেকটা আছে এন্টেরোটক্সিন, এন্টেরোটক্সিন গুলো অ্যাকচুয়ালি কি করে, এন্টেরোটক্সিন হচ্ছে ফুড পয়জনিং করে। এন্টেরোটক্সিন কেমিক্যাল প্রপার্টি যদি জিজ্ঞাসা করা হয়, এগুলিকে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, এন্টেরোটক্সিন আর এক্সোটক্সিন, এগুলো এন্ডোটক্সিন না, এন্ডোটক্সিন আলাদা, এন্টেরোটক্সিন সবগুলি হচ্ছে এক্সোটক্সিন। তাহলে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি ডিপেন্ড আপনার ইনভেসিভনেস, যেহেতু ফ্ল্যাজেলা আছে ইনভেড করা তার জন্য ইজি, এন্ডোটক্সিন থাকবে সেল ওয়ালে লাইপোপলিস্যাকারাইড, এন্টেরোটক্সিন যেটা ফুড পয়জনিং করবে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টিজ হচ্ছে it is the exotoxin. Now pathogenesis of enteric fever, enteric fever এর pathogenesis salmonella কারা করছে, salmonella typhi and paratyphi it causes enteric fever। এটার ইনফেক্টিভ ডোজ হচ্ছে অনেক বেশি, সালমোনেলা খাওয়ার পরে কিন্তু ডিজিজটা হবে 10 to the power 5 to 10 to the power 8 সালমোনেলা। তাহলে অনেকগুলি, যেমন ভিব্রিও কলেরা হতে হলে ভিব্রিও কলেরি অনেক বেশি 10 to the power 5 to 10 to the power 8 অর্গানিজম ইনজেস্ট করতে হবে, তারপরে ডিজিজটা হবে। কেন এত বেশি অর্গানিজম আসলে অ্যাকচুয়ালি ইনজেস্ট করতে হয়, কারণ এসব অর্গানিজম গুলি গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে আসলে কি হয়, ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য অনেক বেশি অর্গানিজম যদি ইনজেস্ট করা না হয় তাহলে ডিজিজটা একটু ডিফিকাল্ট। আর সালমোনেলার সাথে যদি শিগালা আমরা দেখি, তাহলে শিগালার ইনফেক্টিভ ডোজ অনেক কম, 10 to the power 2, হাইলি রেড। যদি এমনি একটা কোশ্চেন আসে, প্যাথোজেনেসিস অফ এন্টেরিক ফিভার, তুমি drinks, ইনফেক্টিভ ডোজ হচ্ছে 10 to the power 5 to 10 to the power 8 সালমোনেলা। তাহলে তারা যখন ওরাল রুটে ঢুকলো, তাহলে অবভিয়াসলি দিস সালমোনেলা কোথায় যাবে, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে যে পেয়ার্স প্যাচেস আছে সেখানে সে মাল্টিপ্লাই করবে, and সেখান থেকে from which they enter the lymphatic হলে তারপরে সে ব্লাডে চলে যাবে, ব্লাড থেকে কোথায় চলে যাবে, the infect the other, ব্লাডে যখন আসবে তখন প্রাইমারি ব্যাকটেরিয়া, ব্লাডে যখন সে আসতেছে ফার্স্ট উইকে যেটা বলা হচ্ছে প্রাইমারি ব্যাকটেরিয়া, then blood থেকে the infect the other part of the reticuloendothelial system, liver, spleen, gallbladder, এগুলিতে সে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করার পরে সে ওখান থেকে আবার ব্লাডে আসবে, সেকেন্ড উইক অফ ইনফেকশন। তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ডারি ব্যাকটেরিয়া। আমি আবার বলবো, তাহলে সেকেন্ডারি ব্যাকটেরিয়ার পরে অর্গানিজম কিন্তু আবার কিছু চলে যাবে ইন্টেস্টাইনে এবং গল ব্লাডারে। ইন্টেস্টাইনে যে আমি যদি ট্রিট না করি, তাহলে অর্গানিজম ইন্টেস্টাইনে যে সেখানে মাল্টিপ্লিকেশন করে করে এটাকে কি করবে, আলসার হবে, আলসার থেকে পারফোরেশন।
আর গল ব্লাডারে যেগুলি গেল সেগুলি হচ্ছে কেরিয়ার হিসেবে থেকে যাবে, গল ব্লাডারে ওরা কেরিয়ার হিসেবে থেকে যাবে। তাহলে প্যাথোজেনেসিসটা একটু খেয়াল করো, প্রাইমারি কখন হচ্ছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়া। প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া ফার্স্ট উইক অফ ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়া মানে সেকেন্ড উইক অফ ইনফেকশন। তাহলে প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া কখন হবে, অর্গানিজম ঢুকলো থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইনফেক্টিভ ডোজ আমরা বললাম এতগুলি। তাহলে প্রথমে সে স্মল ইন্টেস্টাইনে যাবে এবং যাওয়ার পরে যে পিয়ার্স প্যাচেস আছে সেখানে মাল্টিপ্লাই করবে এবং সেখান থেকে সে কোথায় যাবে, লিমফেটিক থেকে সে ব্লাডে যে মাত্র আসলো তখন আমরা এটাকে বলবো ব্যাকটেরিয়া, কিন্তু এটা কখন, ফার্স্ট উইক, তাহলে প্রাইমারি ব্যাকটেরিয়া। সেখান থেকে সে আবার কোথায় চলে যাচ্ছে, অন্যান্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে চলে যাচ্ছে, লিভার, স্প্লিন, বোন ম্যারো। সেখানে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে কি আছে, ম্যাক্রোফেজ আছে, তারা ওটাকে ইনজেস্ট করবে কিন্তু ওখানে কিল করতে পারবে না, ওরা আরামসে ওখানে গ্রো করবে। এন্ড ডিউরিং সেকেন্ড উইক অফ ইলনেস দে রি-এন্টার দ্য ব্লাড। কোথেকে আসবে, ওই সব আরই সিস্টেম থেকে আবার ব্লাডে আসবে, কজ প্রলং ব্যাকটেরিয়া, অনেকদিন ধরে এই ব্যাকটেরিয়াটা থাকবে। ইনফেকশন, আর তারপরে সে সেকেন্ডারি ব্যাকটেরিয়া থেকে আবার কোথায় চলে যাচ্ছে, গল ব্লাডার এবং ইন্টেস্টাইনে যাচ্ছে। আমরা যদি ট্রিট না করি তাহলে সেখানে পিয়ার্স প্যাচেস, যেহেতু স্মল ইন্টেস্টাইনে পিয়ার্স প্যাচেস, সেখানে নেক্রোসিস হবে, আলসার হবে এবং পারফোরেশন হবে। এবং যেখানে গল ব্লাডার আছে সেখানে যদি সে থেকে যায়, সেখানে হচ্ছে গল ব্লাডার অ্যাকচুয়ালি তার গল ব্লাডারটাই হচ্ছে তার ক্রনিক ইনফেকশন অথবা কেরিয়ারের জন্য রেসপন্সিবল। তাহলে আমরা যদি ফ্লো চার্টটা করি ফার্স্ট উইক সেকেন্ড উইক মনে রাখার জন্য, তাহলে ইনজেকশন কতগুলি খেলো থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইন্টেস্টাইনে আসলো। আমি খুব ইজি করে বলছি, তোমরা কিন্তু এটা রিমেম্বার করতে হবে। তাহলে ইন্টেস্টাইনে পিয়ার্স প্যাচেসে সে মাল্টিপ্লাই করবে, করার পরে সে লিমফেটিক দিয়ে ব্লাডে আসবে, যখনই ব্লাডে আসবে এটাকে আমরা বলছি প্রাইমারি ব্যাকটেরিয়া। সেখান থেকে কোথায় চলে যাবে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে এসে আরামসে মাল্টিপ্লাই করবে উইদিন দ্য ম্যাক্রোফেজ। তারপর ডিউরিং সেকেন্ড উইক অফ ইলনেস ওই সব অর্গান থেকে আবার কোথায় চলে আসবে, ব্লাড স্টেট। কজে সেকেন্ডারি ব্যাকটেরিয়া মানে এটা অনেক প্রলং ব্যাকটেরিয়া। এখান থেকে আবার কোথায় চলে যাচ্ছে, সেটা biliary, gall bladder এবং intestine. Infection of the biliary tree and other organ occur at this time. At this time, the organism will reinfect the intestinal tract from the gallbladder and may cause necrosis of the Pierce patches. So ultimately, কি হচ্ছে, ulcer হয়ে perforation হচ্ছে. This is the pathogenesis. তাহলে ফার্স্ট উইকে কি হচ্ছে, কিছুই না, শুধু ইন্টেস্টাইন, ব্লাড, সেখান থেকে আবার আরএস সিস্টেম, সেখান থেকে আবার সেকেন্ড উইকে ব্লাডে আসলো, সেই সময় গল ব্লাডারে আবার ইনফেকশন হবে, সেখান থেকে গল ব্লাডারে কিছু কেরিয়ার থেকে যাবে, গল ব্লাডার থেকে ইন্টেস্টাইনে আসবে, ইন্টেস্টাইনে নেক্রোসিস হবে এবং যদি আমরা ট্রিট না করি সেটা আলসার হয়ে পারফোরেশন হবে। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। না, কমপ্লিকেশনটা আমি একসাথেই বলে দিয়েছি, ইন্টেস্টাইনাল পারফোরেশন, পলিসিস্টাইটিস, অনেক সময় দেখা যায় যে ওখানে অ্যাবসেস ফর্মেশন হয়, যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল পারফোরেশন, নেক্রোসিস, আলসার, দেন পারফোরেশন যদি আমরা ট্রিট না করি। আর এটা কোলিসিস্টাইটিস হতে পারে, অ্যাবসেস ফর্মেশন একটু রেয়ার। এখন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ এন্টেরিক ফিভার, আমি শুধু এন্টেরিক ফিভারটা ডিসকাস করছি। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ এন্টেরিক ফিভার আমরা তাহলে কি নিব, ব্লাড নিব, সিরাম ফর অ্যান্টিবডি, ব্লাড নিব আমরা ব্লাড কালচারের জন্য, ইউরিন এবং স্টুলটা আমরা নিতে পারি। তাহলে ফার্স্ট উইকে আমরা ব্লাড কালচার করব এবং বোন ম্যারো কালচার ফার্স্ট উইক, এটা খেয়াল রাখবে, ফার্স্ট উইক দুটো কালচার করব আমরা। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম মানে সে বোন ম্যারোতেও যাবে, সেজন্য বোন ম্যারোতে এখন অনেক বেশি পাওয়া যায়। তাহলে ফার্স্ট উইকে আমরা কি করব, দুটো টেস্ট করব, একটা হচ্ছে ব্লাড নিয়ে ব্লাড কালচার, আর একটা হচ্ছে বোন ম্যারো কালচার, বোন ম্যারো। তাহলে দুটো ব্লাড কালচার এবং বোন ম্যারো কালচার। ব্লাড কালচার ফার্স্ট উইকে করলে আমরা যে প্রাইমারি ব্যাকটেরিয়া, এটা কেন করি, কারণ 80% অফ দ্য পেশেন্ট হ্যাভ পজিটিভ ব্লাড কালচার ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ইলনেস।
তাহলে ফার্স্ট উইকে আমরা পজিটিভিটি অনেক বেশি পাই, 80% এর উপরে অনেক সময় পাই যে ফার্স্ট উইকে যদি আমরা ব্লাড কালচারটা করে থাকি। অন্যান্য উইকে সেকেন্ড উইক, এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস একটু ডিফারেন্ট, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, এভাবে এটাকে ডিভাইড করা হয়েছে ল্যাবরেটরি ডায়াগনোসিসটাকে। তাহলে ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে এবং থার্ড উইকে তোমাকে জিজ্ঞাসা করবে এই সময় কি তুমি ব্লাড কালচার করবে না। ব্লাড কালচার আমরা করবো, বাট পজিটিভিটি অনেক কমে যায়, আইসোলেশন রেট অনেক কম। সেই জন্য ফার্স্ট উইকে আমরা ব্লাড কালচার এবং বোন ম্যারো কালচার করবো। ব্লাড কালচার আমরা কোথায় করব সেটা আবার আমাদের জেনারেল ব্যাকটেরিওলজিতে আছে, সেটা হচ্ছে টিপটিক সয়া ব্রথ, ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ, গ্লুকোজ ব্রথ। তোমাকে জিজ্ঞাসা করবে, এটা খুব কমন কোশ্চেন, যে ব্লাড কালচার আমরা কোন কোন মিডিয়াতে করব। সবাই ধাপ করে বলে যে ব্লাড আগার মিডিয়া। ব্লাড আগার মিডিয়াতে ব্লাড কালচার করা যায়, কারণ আমি যদি একটা অ্যাডাল্ট পার্সন থেকে 5 ml ব্লাড নিই অথবা 10 ml নিই, সেটা কিন্তু আমি ব্লাড আগার মিডিয়াতে দেওয়া যাবে না। সেটা দেওয়ার জন্য একটা লিকুইড মিডিয়া আছে, সেটাকে আমরা হচ্ছে কমনলি যে মিডিয়াটা আমরা ইউজ করি সেটা হচ্ছে টিপটিক সয়া ব্রথ। একটা বোতলের মধ্যে একটা ব্রথ মানে একটা লিকুইড মিডিয়া, সেটার মধ্যে ব্লাডটা নিয়ে ব্লাড কালচার আমরা, তোমরা পড়েছো তাই না, মানে প্রসিডিউর অফ ব্লাড কালচার, খুব কমন কোশ্চেন। হ্যাঁ, তাহলে ওখানে আমরা ব্লাডটা নিব এবং সেখান থেকে তখন আমরা কি করবো, টিপটিক সয়া ব্রথের মধ্যে ব্লাডটা দিয়ে তারপরে কি করা হবে, প্রসিডিউর অফ ব্লাড কালচার, তাই না। টিপটিক সয়া ব্রথের মধ্যে ব্লাডটা দেওয়া হলো, সাপোজ আমি 5 ml ব্লাড টিপটিক সয়া ব্রথের মধ্যে দিয়ে কি করব আমরা, এই ব্রথটাকে নিয়ে কি করা হবে, হ্যাঁ কেউ একজন বলো, এই ব্রথটা নিয়ে আমরা কি করব, জয়িতা কি করবে, ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য এই ব্রথটাকে আমরা কোথায় কোথায় রাখবো, ইনকিউবেটরে। আর টেম্পারেচার কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিকুইড মিডিয়াতে ব্লাড কালচার পড়েছো না তোমরা, আইডিয়া তো দিয়েছো। তাহলে টিপটিক সয়া ব্রথ এটা লিকুইড মিডিয়া, সেটার মধ্যে নিয়ে আমি আবার একটু বলে দিচ্ছি, নিয়ে আমরা কি করব, সেই বোতলটাকে আমরা ইনকিউবেটরে রাখবো ফর দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। তাহলে আফটার তো আমরা যে ওভারনাইট রেখে দিলাম এটা, অথবা কতদিন রেখে দিতে হবে, ব্লাড কালচারের জন্য আমরা ওভারনাইট রাখলে হবে না, এখানে রাখতে হবে 48 আওয়ার্স। 20 to 48 আওয়ার্স আমরা রেখে দিব ইনকিউবেটরের মধ্যে। দেন এটা লিকুইড মিডিয়া, এটার মধ্যে গ্রোথ কিছুই বোঝা যাবে না, এটা একটা লিকুইড মিডিয়া, এটার মধ্যে গ্রোথ কিছু বোঝা যাবে না। সে গ্রোথ বোঝার জন্য আমাকে কি করতে হবে, সাবকালচার করতে হবে। টিপটিক সয়া ব্রথ থেকে নিয়ে আমাকে সাবকালচার মানে অলওয়েজ অ্যান্ড সলিড মিডিয়া, যেমন ম্যাকংকিস আগার মিডিয়া, ডিসি, এক্সএলডি, হ্যাঁ আমরা যেগুলো পড়েছি সেই সব মিডিয়ার মধ্যে এটাকে সাবকালচার করতে হবে। সাবকালচার করলে যেমন ম্যাকংকিস আগার মিডিয়াতে টিপটিক সয়া ব্রথের মধ্যে আমি বুঝতে পারবো না যেটা নন ল্যাকটোজ কি ল্যাকটোজ। তাহলে যে মাত্র আমি সাবকালচার করব আফটার 48 আওয়ার্স পরে কোথায় করব, যে ম্যাকংকিস আগার মিডিয়াতে, সেটা নিয়ে আবার ইনকিউবেটরে রেখে দিব। আবার 24 আওয়ার্স পরে যদি আমি ওভারনাইট ইনকিউবেশনের পরে যদি আমি দেখি সেখানে নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি আসবে। হ্যাঁ, তাহলে সাবকালচার করতে মিডিয়া ফর প্রাইমারি মিডিয়া ফর ব্লাড কালচার হচ্ছে টিপটিক সয়া ব্রথ, ব্রেইন হার্ট ইনফিউশন ব্রথ অ্যান্ড গ্লুকোজ ব্রথ। প্রাইমারি মিডিয়া বলছি ব্লাডটা নিয়ে প্রথমে আমরা যে মিডিয়াতে দিব সেটা হচ্ছে টিপটিক সয়া ব্রথ, ব্রেইন হার্ট ইনফিউশন ব্রথ অ্যান্ড গ্লুকোজ ব্রথ। কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে টিপটিক সয়া ব্রথ। দেন সাবকালচার করবো, তাহলে প্রাইমারি মিডিয়া, সাবকালচারের জন্য আমরা ম্যাকংকিস আগার মিডিয়া নিব, পেল কালার কলোনিস হবে এক্সএলডি এবং ডিসি। এক্সএলডি মানে জাইলোস ল্যাকটোজ ডিঅক্সিকোলেট আগার মিডিয়া, ডিএসি এ মিডিয়া হচ্ছে ডিঅক্সিকোলেট সাইট্রেট আগার মিডিয়া। কমনলি যেটা সেটা হচ্ছে ম্যাকংকিস আগার মিডিয়া। ঠিক আছে, তাহলে সাবকালচার করা হলো, এটা ফার্স্ট উইক। তাহলে ফার্স্ট উইকে আমরা দুটো, একটা ব্লাড কালচার কিভাবে করব, প্রসিডিউর ব্লাড কালচার তোমরা আগে পড়েছো, আমি এখন একটু বলে দিলাম, আরেকটা হচ্ছে বোন ম্যারো কালচার করব। তারপরে আসো সেকেন্ড উইক। সেকেন্ড উইকে আমরা যে টেস্ট করব সেটা হচ্ছে উইডাল টেস্ট এবং স্টুল কালচার। ফার্স্ট উইকে উইডাল টেস্ট করা যাবে,
উইডাল টেস্ট করে আমরা যেটা অ্যান্টিবডি দেখব, উইডাল টেস্ট আমরা কেন করব? ফর ডিটেকশন অফ অ্যান্টিবডি অথবা অ্যান্টিবডি টাইটার। ফার্স্ট উইকে আমরা উইডাল টেস্ট করতে পারবো? ফার্স্ট উইকে নো ম্যাম। কেন করতে পারবো না? হ্যাঁ, পারবো কি পারবো না? কেন করতে পারবো না বলো? আমি বলছি যে পারবো না, কেন পারবো না? করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি উইডাল টেস্ট ফার্স্ট উইকে করে। কেন বলো? ইমিউনোলজি তো এত পড়েছো না, কেন করতে পার? উইডাল টেস্ট করে আমরা কি দেখছি? অ্যান্টিবডি টাইটার। ফার্স্ট একটা অ্যান্টিজেন ঢোকার পরে অ্যান্টিবডি তৈরি হতে মিনিমাম কতদিন সময় লাগে? 2 week, হ্যাঁ, 2 week, 7 to 10 days। আচ্ছা 2 weeks বলেছো, তাহলে আমরা ফার্স্ট উইক এটা করে কোনো লাভ হবে? অ্যান্টিবডি তো আসবে না, আসবে? তাহলে আমি এগুলি উইডাল টেস্ট করে ফার্স্ট উইকে করা যাবে না, কারণ আমরা অ্যান্টিবডি দেখবো, অ্যান্টিবডি এই অল্প সময়ের মধ্যে আসবে। অ্যান্টিবডি আসতে মিনিমাম 7 to 10 days, 14-15 days সময় লাগে। সেই জন্য সেকেন্ড উইকে যখন অ্যান্টিবডি আসবে, যে টেস্টের মাধ্যমে যেটা দেখবো সেটা হচ্ছে উইডাল টেস্ট। আমরা ইমিউনোলজি পড়েছি, উইডাল টেস্ট জিজ্ঞেস করবে কি ধরনের টেস্ট? এটা একটা অ্যাগ্লুটিনেশন টাইপ অফ রিয়াকশন। হ্যাঁ, আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন পড়ার সময় এক্সাম্পল অফ এগ্লুটিনেশন আমরা পড়েছি না, উইডাল টেস্ট। তাহলে যেটা দিয়ে আমরা সালমোনেলাটা, অ্যান্টিবডি অফ সালমোনেলাটা দেখতে পাচ্ছি, তাহলে উইডাল টেস্ট হচ্ছে এগ্লুটিনেশন টেস্ট। তাহলে সেকেন্ড উইকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উইডাল টেস্ট এবং স্টুল কালচার সেকেন্ড উইকে। হ্যাঁ, আচ্ছা উইডাল টেস্ট করে আমরা অ্যাকচুয়ালি কি দেখছি? আচ্ছা সেকেন্ড উইকে স্টুল কালচার এবং আমরা উইডাল টেস্ট করছি। এখন দেখো স্টুল কালচার আমরা কোন কোন মিডিয়াতে করব সেটা আগে একটু বলে নিই। স্টুল কালচারের জন্য আমরা কোনটা করব? ম্যাকংকি সাগার মিডিয়া, এক্সএলডি এবং ডিসি, এগুলি জিজ্ঞাসা করে, তাহলে এই মিডিয়াগুলির নাম বলবে। এখন উইডাল টেস্ট করে আমরা কি দেখছি? আগেই বলেছি অ্যান্টিবডি দেখছি। তাহলে অ্যান্টিবডি রাইজ শার্পলি ডিউরিং দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অফ সালমোনেলা ইনফেকশন। আমাকে দুটো স্যাম্পল নিতে হবে, অ্যাটলিস্ট 2 সিরাম স্পেসিমেন, often at interval of 7 to 10 days are needed। তাহলে দেখো দুটো সিরাম স্যাম্পল নিতে হবে। আজকে যদি কেউ করে, তার 7 দিন পরে তাকে, 1 সপ্তাহ পরে তাকে বলা হবে যে আরেকটা স্যাম্পল দিতে। সেটা আমি বলছি 4-fold রেইজ অফ অ্যান্টিবডি ইজ ইম্পর্টেন্ট। তাহলে উইডাল টেস্ট করে আমরা কি দেখছি? অ্যান্টিবডি টাইটারটা দেখছি। টাইটার মানে হচ্ছে হাইয়েস্ট ডাইলিউশন অফ দ্য সিরাম ইন হুইচ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন আর অবটেইন। প্রত্যেকটা কথাগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্টিবডি রাইজিং টাইটারটা আমরা দেখছি। টাইটার মানে কি সেটা দেখা হলো। কতগুলি স্যাম্পল আমরা নিব? দুটো স্যাম্পল নিব 1 উইকের ইন্টারভ্যালে, দুটো স্যাম্পল আমরা নিব। কেন আমরা নিব? সাপোজ আমি এখন বলছি যে প্রথমে কেউ যদি আসে একটা পেশেন্ট, তার হচ্ছে দেখা গেল অ্যান্টিবডি টাইটার হচ্ছে 1:160। ডাইলিউশন গুলো এইভাবে করা হয় 1:20, 40, 80, তারপরে 160, 320 এভাবে। তাহলে যে কোনো একটা পেশেন্ট আমরা অ্যান্টিবডি টাইটার করে তোমরা দেখলে যে ওর 1:160 এসছে, ঠিক আছে? তাহলে তাকে বলবে যে তার থেকে আরেকটা স্যাম্পল দেওয়ার জন্য বলবি। সেই স্যাম্পল যদি 4-fold রেইজ হয় ফ্রম প্রাইমারি স্যাম্পল থেকে, তাহলে তার তুমি একদম কনফার্ম যে তার অ্যান্টি ফিভার হয়েছে। কিন্তু সিঙ্গেল টাইটারও ইম্পর্টেন্ট। তোমরা আবার ভেবো না যে রোগীকে আমরা আবার 1 উইক পরে আসতে বলবো, অনেক পেশেন্ট তো আসে না। কিন্তু সিঙ্গেল টাইটারও ইম্পর্টেন্ট, কিন্তু 4-fold রেইজটা বলা হয় যে অনেক বেশি কনফার্ম। তাহলে আমি এখন 1:160 বলেছি। যদি সে 1 উইক পরে অ্যান্টিবডি টাইটারটা করে 4-fold রেইজ হয়, তাহলে কত হতে পারে তার? 4-fold রেইজ বলতে কি বুঝো? 1:160 বলো। 160 কে কি করবে? কি করতে হবে? তোমরা কি শুনতে পাচ্ছ নাকি? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে বলো, শুনতে পেলে বলো এটা 4-fold রেইজ মানে কি। আমি তো বলে দিলাম, যখন পেশেন্টটা আসলো তার টাইটার হচ্ছে 1:80, আমি সাপোজ ধরলাম,
তাহলে 4 রেজ মানে কি, তাহলে 1 উইক পরে যখন করবে তাহলে 80 ইন্টু কি 4 80 তাহলে into 4 না 4 হ্যাঁ 4 মানে 4 মানে 4 বলা হচ্ছে মানে 4 গুণ আর কি, তাহলে 320 এরকম হবে। আচ্ছা যাই হোক, তাহলে সিঙ্গেল টাইটার ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে আমরা অ্যান্টিবডি টাইটারটা দেখবো, দুটো স্যাম্পল আমরা নিব, যে কি জন্য দুটো স্যাম্পল নেওয়া, 4 রেজটা দেখার জন্য, এন্ড সিঙ্গেল টাইটার ইজ ইম্পর্টেন্ট। আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখন দেখো আমরা কি দেখবো এখানে, এটা দেখলে তোমরা বুঝতে পারো। সিরিয়াল ডাইলুশন অফ আননোন সিরাম বা টেস্ট ইজ অ্যাগনেস্ট অ্যান্টিজেন। কি কি অ্যান্টিজেন আমার কাছে আছে দেখো, টিও, টিএইচ, এইচ, বিএইচ। টিও মানে হচ্ছে টাইফয়েড, টি মানে হচ্ছে টাইফয়েড, ও মানে হচ্ছে সোমাটিক, টিএইচ মানে টাইফয়েড, এইচ মানে ফ্ল্যাজেলার অ্যান্টিজেন। অ্যান্টিজেন তো এই দুটোই ছিল তাই না। আর এইচ মানে প্যারাটাইফি এ ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, বিএইচ মানে প্যারাটাইফি বি ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, এও মানে প্যারাটাইফি এ সোমাটিক অ্যান্টিজেন, বিও মানে প্যারাটাইফি বি সোমাটিক অ্যান্টিজেন। খুব পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় কি কি অ্যান্টিজেন আমরা ইউজ করি, টিও টিএইচ এটুকু বলতে পারলো হয় না, টিও টিএইচ, আর প্যারাটাইফির জন্য এইচ বিএইচ এও বিও, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যান্টিজেন গুলো ইউজ করব, কি করব, আননোন সিরাম, কারণ পেশেন্টের আসলে এন্টেরিক ফিভার মধ্যে সালমোনেলা আছে কিনা তার ব্লাডে সেটা তো আমি জানি না, তাহলে সেটা সেই জন্য বলা হচ্ছে আননোন সিরাম। এটা ডাইলুশন করে করে দেখা হয়, সেই জন্য সিরিয়াল ডাইলুশন অফ আননোন সিরাম আর টেস্টে এগনেস্ট অ্যান্টিজেন। কি কি অ্যান্টিজেন সেটা তোমরা দেখলে। আচ্ছা এখন হাই অর রাইজিং টাইটার অফ টিও, টিও মানে টাইফয়েডের জন্য আমরা যেটা করছি ডাইলুশন করে, ডাইলুশন শুরু হচ্ছে 1:20 থেকে, তারপরে 40, তারপরে 80, তারপরে হচ্ছে 160, 320 এভাবে। যদি কোনো টিও টাইটার 1:160 হয় তাহলে আমি ধরে নিব যে তার অ্যাক্টিভ ইনফেকশন ইজ প্রেজেন্ট। আমি তোমাদেরকে বারবারই বলেছি সিঙ্গেল টাইটার ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে সোমাটিক অ্যান্টিজেন এটা অ্যাক্টিভ ইনফেকশন আর অ্যাকুইট ইনফেকশন মিন করে। কেন মিন করে, টিও, ও মানে সোমাটিক, সোমাটিক মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার যে অ্যান্টিজেনটা আছে আউটার মেমব্রেনে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, সরাসরি বি সেলকে অ্যাক্টিভেট করে যে ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। আমরা সবাই জানি ইমিউনোগ্লোবুলিন এম যে যখনই পাবো সেটা ইন্ডিকেট করবে অ্যাক্টিভ অর অ্যাকুইট ইনফেকশন। তাহলে হায়ার রাইজিং টাইটার অফ টিও সাজেস্ট দ্যাট অ্যাক্টিভ ইনফেকশন ইজ প্রেজেন্ট। আর হাই টাইটার অফ এইচ যেমন মোর দেন 1:160 সাজেস্ট পাস্ট ইনফেকশন অর পাস্ট ইমিউনাইজেশন অথবা ইনফেকশন উইথ আদার ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলছি অ্যানামনেস্টিক রিয়াকশন। তাহলে দেখো এটাকে আমরা কেন পাস্ট ইনফেকশন আর পাস্ট ইমিউনাইজেশন অথবা অন্য কোনো ব্যাকটেরিয়া দিকে ইনফেকশন বলছি। এইচ মানে হচ্ছে প্রোটিন, প্রোটিন মানে অলওয়েজ টি ডিপেন্ডেন্ট, ওর এগনিস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। ইমিউনোগ্লোবুলিন জি এর যে বায়োলজিক্যাল ফাংশন ওখানে আমরা বলেছি ইমিউনোগ্লোবুলিন ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ডারি ইনফেকশন, দ্যাট মিনস দ্য পাস্ট ইনফেকশন। আর ইমিউনোগ্লোবুলিন এম হচ্ছে অলওয়েজ ইন্ডিকেট দ্য প্রাইমারি ইনফেকশন। তাহলে হাই টাইটার অফ এইচ অলওয়েজ ইন্ডিকেট দ্য পাস্ট ইনফেকশন অর ইমিউনাইজেশন অর ইনফেকশন উইথ আদার ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া, যেটাকে বলা হচ্ছে অ্যানামনেস্টিক রিয়াকশন। আচ্ছা তাহলে হচ্ছে যদি তোমাকে বলা হয় যে এটা দেখে যে টিও টিএইচ, আমি এখানে আসি, টিও হচ্ছে 1:160, টিএইচ হচ্ছে আমাদের দেশের জন্য 1:80 হচ্ছে নর্মাল। তাহলে আমি একটা ইন্টারপ্রিটেশন তোমাদেরকে বলছি, টিও হচ্ছে 1:160, টিএইচ হচ্ছে 1:40 অথবা 80, তার মানে এটা নর্মাল। এটা কি ইন্ডিকেট করে, এই মানে এই একটা রেজাল্ট তোমাকে দিয়ে দেওয়া হলো, এটা কি ইন্টারপ্রিট করে, টিও ইনক্রিজ টিএইচ নর্মাল, এটা কি ইন্ডিকেট করে,
ইন্ডিকেট করে active হ্যাঁ active অ্যাক্টিভ অথবা injection. ভেরি গুড ভেরি গুড। তারপরে দেখো টিও নর্মাল, টিএইচ ইনক্রিজ কি মিন করে? টিও Past নর্মাল infection. ফার্স্ট ইনফেকশন বুঝে গেছি। সেরকম এ বিএইচ এও বিও একই টাইপের ইয়ে শো করে। হ্যাঁ, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে উইডাল টেস্ট করে আমরা দেখছি অ্যান্টিবডি টাইটারটা দেখা হচ্ছে, কি কি অ্যান্টিজেন ইউজ করি সেটা 10 মিনিট আছে। এটা আমরা দেখলাম কি কি অ্যান্টিজেন ইউজ করি এবং অ্যান্টিজেনের এগেইনস্ট আমরা কি দেখছি অ্যান্টিবডি টাইটার। তাহলে অ্যান্টিবডি টাইটার আমরা দুটো ইন্টারপ্রিটেশন, প্রথমে আমরা বুঝে নিলাম কি হচ্ছে টিও যদি ইনক্রিজ থাকে তাহলে অ্যাক্টিভ ইনফেকশন, টিএইচ যদি বাড়া থাকে তাহলে সেটাকে আমরা বলছি পাস্ট ইনফেকশন। তাহলে ইন্টারপ্রিটেশন গুলো এরকম, যেমন টিও যদি তোমার ইনক্রিজ দেওয়া হয়, টিএইচ নর্মাল, তার মানে ইট ইন্ডিকেট অ্যাক্টিভ ইনফেকশন। পরীক্ষা এরকম থাকে টিএইচ ইনক্রিজ টিও নর্মাল, এটা ইন্ডিকেট দ্য পাস্ট ইনফেকশন আর অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। দুটোই যদি ইনক্রিজ করে, সবগুলো যদি ইনক্রিজ করে, টিও টিএইচ এইচ বিএইচ অনেক সময় ইনক্রিজ করে, যদি আমাদের ইমিউনাইজেশন ইমিউনাইজেশন করা হয় তখন অনেক সময় দেখা যায় যে সমস্ত টাইটার গুলি, সমস্ত অ্যান্টিজেন গুলি ইনক্রিজ করে আছে। এটা দেখো, আর আমরা অনেক সময় বলি যে এটার একটা হাই টাইটার অফ অ্যান্টিবডি এগেইনস্ট ভিআই অ্যান্টিজেন। ভিআই মানে হচ্ছে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে তার অ্যান্টিজেনের মধ্যে সোমাটিক আর একটা হচ্ছে এইচ, এই দুটো তো আমরা জানি। কিছু কিছু সালমোনেলা আছে যারা পলিস্যাকারাইড ক্যাপসুল আছে, অ্যাকচুয়ালি ওদেরকে ডেজিগনেটেড করা হয় ভিআই দিয়ে, ভিআই। তাহলে ভিআই একটা অ্যান্টিজেন, তাহলে হাই টাইটার অফ অ্যান্টিবডি এগেইনস্ট ভিআই অ্যান্টিজেন যেখানে পাওয়া যায় সেখানে বলা হচ্ছে এটাকে হচ্ছে ক্যারিয়ার অ্যান্টিজেন, অথবা আজকাল ক্যাপসুলার অ্যান্টিজেন না বলে বলা হচ্ছে এটা ভিরুলেন্ট অ্যান্টিজেন। ইন সাম ক্যারিয়ার, তাহলে ক্যারিয়ারের মধ্যে আমরা ভিআই অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা অ্যান্টিবডি পাবো, এটা দেখা হয় না। ক্যারিয়ার কিভাবে আমরা ডিটেকশন করব, এটা রিলেশনে আমরা বলছি। ক্যারিয়ার থাকছে কোথায়? গল ব্লাডারে, তাই না? ক্যারিয়ার থেকে সালমোনেলা আইসোলেশন করা যাবে? ক্যারিয়ার ক্যারিয়ার মানে টাইম টু টাইম তার স্টুল দিয়ে কি হচ্ছে সালমোনেলা পাস করতেছে। হ্যাঁ, তাহলে আমরা ক্যারিয়ারটা কিভাবে ডিটেকশন করব? ক্যারিয়ার বলেই তো দিলাম আমি, হ্যাঁ, স্টুল কালচার করতে হবে, কারণ গল ব্লাডারে তার সালমোনেলা, সেই সালমোনেলাটা বের হবে কিন্তু স্টুল দিয়ে। তাহলে স্টুল এক্সামিন করে, এখন কি মিডিয়াতে যদি আমরা স্টুলটা বসাই তাহলে নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি অথবা পেইল কালার কলোনি পাবো। আর অ্যান্টিবডি এগেইনস্ট দ্য ভিআই অ্যান্টিজেন এটা করা হয় না, তাও এটা তোমরা বলতে পারো। তাহলে দুটো জিনিস দিয়ে আমরা ক্যারিয়ার ডিটেকশন করতে পারি, একটা হচ্ছে স্টুল করে সালমোনেলা আইসোলেশন করতে পারি। স্টুল কেন তুমি নিবে? কারণ সে গল ব্লাডারে থাকে এবং টাইম টু টাইম সে স্টুল দিয়ে পাস হচ্ছে। আর ভিআই অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা অ্যান্টিবডি দেখবো। একটা কিছু কজ অফ রেস ও অ্যান্ড এইচ টাইটার আদার দেন সালমোনেলা, একটা বললাম তো ভ্যাকসিনেশন, আর এগুলি আছে, এগুলি না পড়ো, এগুলি বলে আবার কনফিউশন আছে। আচ্ছা, তাহলে আর স্টুল আমরা কি করব? স্টুল এক্সামিন করব আমরা, মানে কোন কোন মিডিয়াতে সেটা আমি বলে ফেলেছি। কোন কোন মিডিয়াতে আমরা স্টুল এক্সামিন করব সেটা হচ্ছে ম্যাকঙ্কি সাগার মিডিয়া, ডিসিএ এবং কি ডিসিএ এবং এক্সএলডি মিডিয়াতে। তাহলে সেকেন্ড উইক, থার্ড উইকটা কোথায় গেল? সেকেন্ড উইকে আমরা অ্যান্টিবডি উইডাল টেস্ট করছি, আর কি হচ্ছে স্টুল কালচার। থার্ড উইকে আমরা ইউরিন এবং স্টুল কালচার করছি। তাহলে ইউরিন কালচার, ইউরিন যে অনেক সময় পাস করে সেই জন্য ইউরিন কালচার আমরা করছি, ইউরিন এবং স্টুল কালচার। তাহলে ইউরিন এবং স্টুল কালচার, এখানে আর অন্য কিছু দরকার নেই, তোমাদের কি কি মিডিয়া আমরা ইউজ করব সেটাই জানবে। সেম মিডিয়া ম্যাকঙ্কি সাগার, তারপরে হচ্ছে এক্সএলডি এবং ডিসিএ মিডিয়া, এবং এই মিডিয়া থেকে আমরা পেইল কালার কলোনিস পাবো। তারপরে যেতে হলো, তাহলে ফার্স্ট উইক গেল, সেকেন্ড উইক গেল, থার্ড উইক গেল। আমি বারবারই বলছি তোমাকে জিজ্ঞাসা করবো উইডাল টেস্ট ব্লাড কালচার তোমরা অন্য উইকে করতে পারবে কিনা? পারবো, বাট আইসোলেশন রেট আস্তে আস্তে কমে আসবে। আর উইডাল টেস্ট আমরা সেকেন্ড উইক থেকে করতে পারবো, সেখানে পাওয়া যাবে। তাহলে থার্ড উইকে আমরা
ইউরিন এবং স্টুল কালচার করব কি কি মিডিয়াতে সেটা। এখন আসো তাহলে একটা হচ্ছে আমরা স্পেসিমেন নিলাম আর একটা স্টেইনিং বাদ পড়েছে। আচ্ছা স্টেইনিং হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আমরা দেখব যদি এই সমস্ত স্পেসিমেন থেকে নিয়ে আমরা করি। নাম্বার 3 হচ্ছে কালচারের ব্যাপারটা এতক্ষণ আসলাম। নাম্বার 4 হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টে আমরা যেটা বলছি ট্রিপল সুগার আয়রন আগার মিডিয়া। এটা না দেখলে আসলে শুধু বললে তোমাদের মনে থাকবে না। তারপরে দেখো টিএসআই আর ট্রিপল সুগার আয়রন আগার মিডিয়া, এটা নিয়ে আমি পরে বলছি। এখানে দেখা যাবে অ্যালকালাইন প্ল্যান্ট এবং এসিডিক বাড। এসিডিক বাডটা মানে নিচের পোর্শনটা থাকবে একটা টেস্ট টিউবের মধ্যে মিডিয়া ঢাললে একটু স্লপিং হয়, সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ট। সেটা অ্যালকালাইন থাকলে সেটা হবে রেড, আর এসিডিক থাকলে সেটা হবে ইয়েলো কালার। এসিডিক মানে হচ্ছে তাহলে ওটা সবসময় এসিড ওই মিডিয়াটা ইয়েলো কালারই হয়। আর ওখানে গ্যাস প্রোডাকশন হবে। আরেকটা দেখে বোঝা যাবে হাইড্রোজেন সালফাইড ওখানে তৈরি করছে সালমোনেলা। হাইড্রোজেন সালফাইড তৈরি করার জন্য ওই জায়গাটা মিডিয়ার কিছু পোর্শন ব্ল্যাক হয়ে যাবে। তাহলে গ্যাস থাকলে আমরা বোঝা যাবে মিডিয়া একটু ফেটে ফেটে যাবে গ্যাসের কারণে। আর হাইড্রোজেন সালফাইড প্রোডাকশনের জন্য ব্ল্যাকেনিং অফ দ্য মিডিয়া, কিছু পোর্শন ব্ল্যাক হয়ে যাবে। তাহলে এই মানে এগুলি পাওয়া যাবে টিএসআই মিডিয়াতে। তাহলে বায়োকেমিক্যাল টেস্ট আমরা টিএসআই করতে পারি। এবং নেক্সট যেটা নাম্বার 5 সেটা হচ্ছে ফাইনাল আইডেন্টিফিকেশন অফ সালমোনেলা বাই স্পেসিফিক অ্যান্টিসেরা। সালমোনেলা অনেকগুলি স্পিসিস আছে, কোন স্পিসিস দিয়ে সালমোনেলা মানে এন্টেরিক ফিভারটা হচ্ছে সেটা দেখার জন্য সালমোনেলাকে স্পেসিফিক অ্যান্টিসেরিয়া দিয়ে টেস্ট করতে হয়। তাহলে সবচেয়ে লাস্টে আমরা যেটা বের করব ফাইনাল আইডেন্টিফিকেশন অফ দ্য সালমোনেলা বাই স্পেসিফিক অ্যান্টিসেরা। অ্যান্টিসেরা মানে অ্যান্টিবডি, সেখানে সিরাম নিতে হবে। সালমোনেলা দিলে সেটার মধ্যে যদি এগ্লুটিনেশন হয়, সালমোনেলা যদি নন মোটাইল হয়ে যায়, তাহলে এই নাম্বারটা দিয়ে এন্টেরিক ফিভার হয়েছে সেটা আমরা বুঝবো। এত কিছু আমাদের দরকার নেই। এটা একটা এগ্লুটিনেশন টাইপ অফ রিঅ্যাকশনের এক্সাম্পল। এগ্লুটিনেশন এক্সাম্পলের মধ্যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া বাই স্পেসিফিক অ্যান্টিসেরা। তখন কিন্তু আর সালমোনেলা বলা যাবে না, অনেক ব্যাকটেরিয়া আছে যাদের ফাইনাল আইডেন্টিফিকেশন অথবা টাইপ বের করার জন্য, সাপোজ নিমোকক্কাস, ওর অনেকগুলি সেরোটাইপ, এটা বের করার জন্য আমাকে স্পেসিফিক অ্যান্টিসেরা ইউজ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা তাহলে ট্রিপল সুগার আয়রনের মধ্যে কি থাকে সেটা দেখো, আমার হাতে 2 মিনিট টাইম আছে। কম্পোনেন্ট অফ দ্য মিডিয়া আর ফেরাস সালফেট, আর হচ্ছে 3 সুগার, গ্লুকোজ, ল্যাকটোজ এন্ড সুক্রোজ। হ্যাঁ, the media is in the tube has a slant and butt. তাহলে অত ডিটেলস আমার দরকার নেই। আমরা কি কি আছে, ট্রিপল সুগার মানে 3টে সুগার, তার মধ্যে একটা থাকবে গ্লুকোজ, একটা ল্যাকটোজ আর একটা সুক্রোজ। আর যেহেতু আর ফেরাস সালফেট থাকবে, আর হচ্ছে দ্য মিডিয়ার মধ্যে 2টো পোর্শন থাকবে, একটা হচ্ছে স্ল্যান্ট আর একটা হচ্ছে বাট। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ল্যাকটোজ যদি ফার্মেন্ট হয়, if lactose is fermented acid is produced. আমরা ল্যাকটোজ ফার্মেন্ট করে প্রোডাকশন অফ অ্যাসিড গ্যাস তৈরি করে which turn the phenol, ওখানে একটা ইন্ডিকেটর থাকে yellow both in the bud and slant. Some organism generate gases which produce bubble in the bud. আমি এমনি পড়ে যাচ্ছি, এগুলো তোমাদের অত দরকার নেই। আর আচ্ছা এটুকু আসলে দরকার নেই, তোমাদের শুধুমাত্র ওইটুকু জানলেই হবে কি কি আছে, সুগার কি আছে, আর যদি অ্যাসিড প্রোডাকশন করে ইয়েলো হবে, অ্যালকালাইন হলে সেটা হবে কি কালার হবে, সেটা হচ্ছে রেডিশ ইন কালার, মানে মিডিয়াটা এরকম হবে। আর হাইড্রোজেন সালফাইড যদি প্রোডাকশন করে, যেহেতু সালমোনেলাইজ করে, তাহলে সেখানে ব্ল্যাকেনিং অফ দ্য মিডিয়া হচ্ছে। তাহলে এইটুকুই থাকুক আজকে। আর হচ্ছে সালমোনেলার আরো 2টো টাইপ, যারা এন্টেরাটাইডিস করছে, সালমোনেলা টাইফিমিরিয়াম এন্ড সালমোনেলা কলেরা সুইচ। একটু আমি বলে দিচ্ছি ওরা কি করে। সাধারণত ওরা ইনভেশন করে ইপিথেলিয়াল এন্ড সাব ইপিথেলিয়াল টিস্যু, ওখানে যারা সেল টু সেল মাল্টিপ্লাই করে, যেহেতু ইনভেট করছে সেহেতু সেখানে কি টাইপের ডায়রিয়া হবে, ওরা ডায়রিয়া, ফুড পয়জনিং, মানে এখানে ডায়রিয়াটাই মেনলি হয়।
তাহলে কি হবে ওখানে ইনভেশন যেখানে আছে সেখানে কি হবে Enter-invasive. না না মানে এন্টারি ইনভেসিভ না এখানে এটা তো আমরা সালমোনেলা পড়ছি টাইফিমিডিয়াম এন্ড কলেরা সুইচ ওরা কলেরা সুইচ না টাইফিমিডিয়াম এন্ড এন্টারাটাইটিস তারা ফুড পয়জনিং করে কিভাবে করে ইন্টেস্টাইনে তারা ইপিথিলিয়াম এবং সাব ইপিথিলিয়ামের মধ্যে ইনভেড করে ইনভেশন যেখানে